প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজা জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। প্রতি বছরই উত্তর পূর্ব চীনের হেইলং চিয়াং প্রদেশ শীতকালীন পর্যটনে জমজমাট হয়ে ওঠে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয় এই অঞ্চল। তুষারের সৌন্দর্যে বিমুগ্ধ হন পর্যটকরা। খেলাধুলা ও সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন তাদেরকে আরও বিমোহিত করে। শীতকালীন পর্যটন এবং খেলাধুলার উন্মাদনায় উদ্ভাসিত উত্তর পূর্ব চীনের হেইলং চিয়াং প্রদেশ। শীত নামার সঙ্গে সঙ্গে এই প্রদেশের ভিন্ন রূপ দেখা যায়। তুষার এবং বরফে ঘেরা এই অঞ্চল দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায়। এরই মধ্যে শুরু হয়ে গেছে শীতকালীন পর্যটনের নানা আনুষ্ঠানিকতা। মনোরম চায়না স্নো টাউন সিনিক এলাকায় ফ্লট প্যারেড, লোক পরিবেশনা এবং লেজার শো চলছে। সেখানে খাঁটি স্থানীয় রন্ধন প্রণালীর ব্যবস্থাও করা হয়েছে। পাহাড়ে ঘন তুষারে ঢাকা ছোট ছোট কাঠের ঘর দেখতে রূপকথার রাজ্যের মতো মনে হয়। শীতকালীন অবকাশ যাপনের জন্য এগুলো সাজানো হয়েছে। শীতকালীন সাঁতার হেইলং চিয়াংয়ের তুষার ও বরফ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শূন্য তাপমাত্রার মধ্যে হেই হ শহরের হিমায়িত নদীতে সাঁতার কাটতে আসেন সাহসী খেলাপ্রেমীরা। আমি ফুচিয়ান প্রদেশ থেকে এসেছি। আমি হেইলং চিয়াংকে খুব পছন্দ করি। এখানকার পানির গুণমান সত্যিই ভালো। চীনের উত্তরতম এবং পূর্বতম প্রদেশ হিসেবে হেইলং চিয়াং প্রদেশের সবচেয়ে জনপ্রিয় বিষয় বরফ এবং তুষার পর্যটন। 2023 সালে প্রাদেশিক সরকার সাংস্কৃতিক পর্যটন বাজারকে সক্রিয় করার জন্য একাধিক পদক্ষেপ নেয়। পর্যটন খাতে মানুষকে আগ্রহী করে ব্যয় বাড়াতে উচ্চমানের পর্যটন উন্নয়ন পরিকল্পনাও প্রবর্তন করে। প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগের তথ্যে দেখা যায়, গত বছর হেইলং চিয়াং 21 কোটি 80 লাখের বেশি পর্যটক পেয়েছে, যা বছরে 85.1% বৃদ্ধি পেয়েছে। ফলে পর্যটন খাতে রাজস্ব অর্জন করেছে 221 বিলিয়ন ইউয়ান। প্রদেশটি 2024 সালের বরফ ও তুষার মৌসুমে 150 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে পর্যটন রাজস্ব সহ 10 কোটির বেশি পর্যটক গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রওজা জাবিদ ঐশী, সিএমজি বাংলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষিত শিল্পীদের জমজমাট পরিবেশনায় শেষ হল মনোমুগ্ধকর অ্যাক্রোব্যাটিক শো। শারীরিক কসরতের এই শৈল্পিক কৌশল দেশের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন সম্প্রতি চীন থেকে আসা প্রশিক্ষণপ্রাপ্ত একদল শিল্পী। একাডেমির নাট্যশালায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের এই আয়োজন মুগ্ধ করে দর্শকদের। অনুষ্ঠানে অ্যাক্রোব্যাটিক্সকে ছড়িয়ে দিতে এই ধরনের আরও উদ্যোগের তাগিদ দেন একাডেমির মহাপরিচালক। চীনের ঐতিহ্যবাহী অ্যাক্রোব্যাটিক শো বাংলাদেশের শিল্পকলা একাডেমির মঞ্চে। কেউ বা পরিবেশন করছে রোপ রাউন্ড বিল, আবার কেউ বা অ্যারিয়েল হোপ, ব্ল্যাঙ্কেট ব্যালেন্স, ব্যারেল ব্যালেন্স, চেয়ার সেটিং কিংবা মাউন্ট স্কিল। এদের সবাই বাংলাদেশি অ্যাক্রোব্যাটিক শিল্পী, কিন্তু সবার রয়েছে চীনের বিশিষ্ট অ্যাক্রোব্যাট শিক্ষকদের থেকে পাওয়া প্রশিক্ষণ। একসময় বাংলাদেশের গ্রামগঞ্জে দেখা যেত এই অ্যাক্রোব্যাটিক শো বা দরাবাজির নানা কসরত, কিন্তু সময়ের পালাক্রমে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসলেও চীন সরকারের সহযোগিতায় এই শিল্পে আবারও পরিচিত হচ্ছে বাংলাদেশের মানুষ।
গেল 17 আগস্ট 8 থেকে 10 বছরের 23 জন শিশুশিল্পী এবং 2 জন প্রশিক্ষক সহ 25 জনের একটি দল চীনে যান অ্যাক্রোবেটিকের বিশেষ প্রশিক্ষণ নিতে। এবারই প্রথম নয়, বিগত বছরগুলোতে বিভিন্ন মেয়াদে চীন থেকে এই শিল্পে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ নিয়ে আসছে বাংলাদেশি শিল্পীরা, যার ফলে নিজেদেরকে এই শিল্পে আরও দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাচ্ছেন তারা। আমাদের চীনে প্রশিক্ষণ দিয়েছিল চীনের লাওসিরা, লাওসি মানে হলো শিক্ষক। তো আমরা চীনে গিয়ে অ্যাক্রোবেটিক্স খেলা শিখেছি, সেই খেলার পারফরমেন্স আজকে আমরা এই মঞ্চে করলাম। আমাদের খুব ভালো লাগছে যে আমরা এত মানুষের মধ্যে, বলতে বাংলাদেশে একটি ডিজির সামনে আমরা এত বড় একটি শো করতে পারছি। ছোটকাল থেকে ম্যাম আমার স্কুলের আমার সহপাঠীরা বলতো তুমি কি হবা বড় হয়ে। আমি ম্যাম কিছু বুঝতাম না, তো কিছু বলতামও না, চুপচাপ থাকতাম। যখন 7 ম্যাম উঠলাম তখন অ্যাক্টিভিটি থেকে একজন স্যার আমাদের স্কুলে যায়। যাওয়ার পর ম্যাম আমাদের স্কুল থেকে এগুলো বলে। আমাদের স্কুল ম্যাম একটা ম্যাম আছে আমাদের মিমি ম্যাম, আমাদের অনেক সাহায্য করে। মিমি ম্যামের সাহায্যে ম্যাম এত দূর আমরা আইছি। দেন আমাদের 2 মাসের প্র্যাকটিস শেষে আমরা আজকে পারফর্ম করি। আলহামদুলিল্লাহ পারফর্ম যে যার বেস্টটা দিয়ে ট্রাই করছে। আগামীতে আরও শো করলে, প্রোগ্রাম করলে আরও ভালো হবে। চীনের যেসব টিচার ছিল, লাওসিরা ছিল, তারা খুব ইজিলি আমাদের সাথে মিশে গিয়েছিল। আমাদের প্রত্যেকটা জিনিস তারা হাতে ধরে শিখিয়ে দিয়েছে। সম্প্রতি একাডেমির নাট্যশালায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজন করে এই মনোমুগ্ধকর অ্যাক্রোবেট প্রদর্শনীর। আর সিনিয়র অ্যাক্রোবেটিক শিল্পীদের সঙ্গে নতুন প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীদের নিয়েই ছিল এবারের আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একটা বাজেট করে, বাজেটের মাধ্যমে আবার চীনের থেকে আবার লোক নিয়ে আসা হয়। তখন আবার চীনের থেকে আমি প্রশিক্ষণ নিই 2 বার, একবার কোরিয়ার থেকে নিয়েছি, একবার চীনের থেকে নিয়েছি। এবং আমি আমার নেশা এবং পেশা আমি অ্যাক্রোবেটিক্সই করি, এটাই আমার প্রত্যাশা। চীন ও দেশটির জনগণকে এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক। চীনের বিখ্যাত অ্যাক্রোবেটিক কসরতটি যে বাংলাদেশেও ঐতিহ্য হিসেবে চলে আসছে বহু বছর ধরে, সে কথাও মনে করিয়ে দেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি চীনের জনগণ ও রাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানায় বাংলাদেশের লুপ্তপ্রায় ঐতিহ্যকে পুনরুদ্ধারের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। একই সাথে আমাদের আজকের প্রশিক্ষণপ্রাপ্ত দরাবাদীকর ও তাদের প্রশিক্ষকদের আহ্বান জানাই, এই দরাবাদী যেন বাংলাদেশের ঐতিহ্যের অংশ হয়। আবার এবারের অ্যাক্রোবেটিক শোতে দর্শকদের বেশি নজর কাড়ে দিয়াবো ব্যালেন্স, ফায়ার ব্যাম্প, রিং ডান্স, রোলার ব্যালেন্স, রিং জাম্প নামের বিভিন্ন কৌশল। নানা কসরত দেখিয়ে দর্শকদের অসাধারণ পরিবেশনা উপহার দেন চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা। আফরিন মিম, সিএমজি বাংলা। ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেদ্রো নিসি প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য 3 বার চীন ভ্রমণ করেন তিনি। 2016 সালে 27 জন ব্রাজিলিয়ান শিক্ষার্থী লুকিং চায়না প্রকল্পের প্রোগ্রামে অংশ নিয়ে মোট 36টি শর্ট ফিল্ম তৈরি করেন, যা 2 দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। চীন নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র তৈরির নামকরা প্ল্যাটফর্ম লুকিং চায়না তরুণ বিদেশি শিক্ষার্থীদের জন্য মূলত এই প্রোগ্রাম, যার অধীনে ডকুমেন্টারি ফিল্ম বানাতে 3 বার চীন ভ্রমণ করেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেদ্রো নিসি। ডকুমেন্টারিটি বানানোর জন্য 3 বার চীন ভ্রমণ করেছি। প্রথমবার এসেছিলাম প্রায় 8 বছর আগে। শুরুতে আমার প্রফেসর সেসিলিয়া আমাদের বলেছিলেন, তোমাদের জন্য একটি সুযোগ রয়েছে চীন ভ্রমণ করার এবং চীন নিয়ে সিনেমা বানানোর। আবেদন করার পরই সুযোগটি পেয়ে যাই। আমি ভ্রমণ করি চীনের সিনচিয়াংয়ে। এটি একটি অসাধারণ স্থান, নানা জনগোষ্ঠীর মানুষের বাস এখানে। এমনটা দেখে আমি একটি আইডিয়া পেয়ে যাই। আমার ডকুমেন্টারির মূল থিম হচ্ছে সংযোগ, মমতা এবং দূরে থেকেও কিভাবে আমরা সংযুক্ত থাকতে পারি। চীন সম্পর্কে পেদ্রো নিসির অনন্য দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে তার ডকুমেন্টারিতে, যেখানে মূল চরিত্রে দেখা গেছে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তরুণী মুদানকে। 8 বছর পর যখন নিসি আবার মুদানের শুটিং করতে আসেন, তখন তিনি বেশ অবাক হয়ে যান। মাত্র কয়েক বছরেই এই অঞ্চলে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার নগরায়ন ও আধুনিকায়ন তাকে বেশ অবাক করেছে। তবে পেদ্রো অবাক হয়ে দেখেন
স্থানীয়দের মমত্ববোধ বা বন্ধুত্বপূর্ণ আচরণ কিন্তু একটুও বদলায়নি। স্থানীয়দের বানানো সুতি কাপড়ের একজোড়া জুতোর কথা উল্লেখ করে পেদ্রো বলেন, এটি তাকে উপহার দিয়েছে মুদানের নানি। এই জুতা পরেই তিনি মুদানের বাড়িতে শুটিং করেন। উপহারটি বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্রাজিলেও নিয়ে যান তিনি। আমি এই ফ্লিপ ফ্লপটি আমার ঘরের এমন এক জায়গায় রেখেছি যেখানে সচরাচর দেখা যায়। প্রায়ই আমি এই উপহারের দিকে তাকিয়ে থাকি এবং হৃদয়ে উষ্ণতা অনুভব করি। চীন নিয়ে আমি 3টি শর্ট ফিল্ম বানিয়েছি। সেখানে আমার অনেক বন্ধু হয়েছে, তাদের সঙ্গে পুরনো স্মৃতিগুলো এখনও শেয়ার করি। এতে করে আমরা একে অপরের আরও কাছাকাছি আসতে পেরেছি। আমি বিশ্বাস করি আমাদের এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। 2016 সালে 27 জন ব্রাজিলিয়ান অংশগ্রহণ করেন লুকিং চায়না প্রোগ্রামে। তারা চীনের 11টি প্রদেশ ও অঞ্চল ভ্রমণ করে মোট 36টি শর্ট ফিল্ম নির্মাণ করেন। তাদের চীন ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা ফুটে ওঠে তাদের নির্মিত গল্পে। তারা তাদের চীন ভ্রমণের অবিস্মরণীয় অভিজ্ঞতা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভাগ করে নেয়ারও সিদ্ধান্ত নেন। আমি মনে করি ওটা ছিল আমাদের জন্য একটি জীবন বদলানো অভিজ্ঞতা। তারা এমন এক দেশে গিয়েছিল যেখানে আগে কখনোই যায়নি। সিনেমা নির্মাণের কারণে স্থানীয়দের সাথে বন্ধুত্ব ও সামাজিক বন্ধন তৈরি হয়েছে। আমাদের এখানকার ছাত্রছাত্রীদের জীবনেও এর প্রভাব পড়েছে। তাই তারা তাদের অভিজ্ঞতা প্রেসিডেন্ট শির কাছে তুলে ধরতে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে। সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের 20 জন শিক্ষার্থী 8 বছর ধরে সংযুক্ত রয়েছেন লুকিং চায়না প্রকল্পের সাথে। এর মাধ্যমে তারা চীনের উন্নয়নের প্রত্যক্ষদর্শী হওয়ার পাশাপাশি তৈরি করেছে একদল চীনা বন্ধু। এই শিক্ষক এবং শিক্ষার্থী সহ ব্রাজিলের গুরুত্বপূর্ণ 100 জন ব্যক্তির দেয়া চিঠির জবাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিঠির জবাবে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ছড়িয়ে দিয়ে অবদান রাখতে উৎসাহিত করেন। 19তম G20 সম্মেলনে অংশগ্রহণ করতে ব্রাজিল সফর করেন চীনা প্রেসিডেন্ট। সেখানে তিনি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাজিলের বিভিন্ন প্রদেশ ঘুরে দেখেন। হোসনে মোবারক সৌরভ, CMG বাংলা। সম্প্রতি চীনের থিয়ানচিন শহরে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব ভোকেশনাল এবং কারিগরি শিক্ষা সম্মেলন 2024। সম্মেলনে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের ভোকেশনাল এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট পেশাদার প্রতিনিধি ও শিক্ষার্থীরা। এবারের সম্মেলনে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অংশগ্রহণ বৃদ্ধির উপর আলোচনা করা হয়। সম্মেলনে অনুষ্ঠিত হয় বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং বৃত্তিমূলক প্রতিযোগিতা। বিস্তারিত থাকছে রিপোর্টে। উদ্ভাবন হোক ভবিষ্যতের শক্তি, দক্ষতায় আলোকিত হোক নবজীবন, এই থিমে চীনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব ভোকেশনাল এবং কারিগরি শিক্ষা সম্মেলন 2024। বিশ্বব্যাপী ভোকেশনাল এবং কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে তরুণ দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে সম্প্রতি এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি যৌথভাবে পৃষ্ঠপোষকতা করেছে চীনের শিক্ষা মন্ত্রণালয়, চাইনিজ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো এবং থিয়ানচিন মিউনিসিপাল সরকার। এতে শতাধিক দেশ ও অঞ্চলের 600 জনেরও বেশি বিদেশি অতিথি সহ 1200 জনের অধিক দেশি এবং বিদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এরই মধ্যে চীনের 2 শতাধিক ভোকেশনাল কলেজ ও 70টি দেশ এবং অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে 4 শতাধিক প্রোগ্রাম চালু করেছে। গঠন করা হয়েছে ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট অ্যালায়েন্স। এটি প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য ছিল বৃত্তিমূলক শিক্ষার জন্য একটি প্রতিনিধিত্ব এবং অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রদান। এবারের সম্মেলনে বিশ্বব্যাপী বৃত্তিমূলক শিক্ষায় চীনের বিভিন্ন উদ্যোগের নিদর্শন প্রদর্শিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য প্রাচীন চীনের বিখ্যাত প্রকৌশলী এবং উদ্ভাবক লু পানের সম্মানে ও স্মরণে প্রতিষ্ঠিত লু পান ওয়ার্কশপের অবদান, যা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা জুড়ে 300টিরও বেশি দেশে বিস্তৃত। একাডেমিক শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণের 14টি শাখায় 60টি বিশেষ প্রোগ্রাম প্রস্তাব করে এই ওয়ার্কশপগুলো। চীন প্রথম প্রতিষ্ঠা করে থাইল্যান্ড লুপান ওয়ার্কশপটি,
যা প্রাথমিকভাবে উচ্চ গতির রেলপথ প্রশিক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। চীন থাইল্যান্ড হাই স্পিড রেলপথের অপারেশনের জন্য চীনা এবং থাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কর্মশালার জন্য শিক্ষাদান এবং পাঠ্যক্রম কার্যক্রম প্রণয়ন করেছে। সম্মেলনে বিশ্ব ভোকেশনাল কলেজ দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বৃত্তিপ্রাপ্ত মেধাবীরা প্রতিযোগিতা করেন। এটি কারিগরি শিক্ষায় আন্তর্জাতিক বিনিময়কে আরও জোরদার করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতাটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ৭৪টি দেশ থেকে প্রায় ৩০,০০০ অংশগ্রহণকারীকে প্রযুক্তি, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ চালিত যানবাহন সহ ৪২টি পেশায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এবারের আয়োজনে বৃত্তিমূলক প্রশিক্ষণের উদ্যোগ এবং ভোকেশনাল কলেজগুলোর মধ্যে সমন্বয়, বৈশ্বিক টেকসই উন্নয়নে বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা এবং শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনটি খুবই প্রাণবন্ত। আধুনিক অর্থনীতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেরই বিশ্ববিদ্যালয় ডিগ্রি না থাকলেও সত্যি নতুন প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা নিয়ে এদের কাজ প্রশংসনীয়। তাই অনেক স্কুল ছাত্রদের জন্য সুযোগ রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে অস্ট্রেলিয়ান অংশগ্রহণকারীদের যৌথ প্রোগ্রামগুলি খুব জনপ্রিয় হয়েছে। সম্মেলনের থিমটিও এখানে প্রাসঙ্গিক। এটি সত্যি জ্ঞানের শক্তিতে আলোকিত করতে সাহায্য করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চীন বিশ্বের বৃহত্তম বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যেখানে ১১,০০০-এরও বেশি প্রতিষ্ঠান উন্নত উৎপাদন এবং আধুনিক পরিষেবা সহ প্রধান শিল্প খাতে ৭০%-এরও বেশি নতুন কর্মী তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই কর্মদক্ষতার উৎস চীনের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। দেশটির বৃত্তিমূলক শিক্ষা এবং অংশীদারি আসিয়ান দেশগুলো সহ আফ্রিকা, মধ্য এশিয়া এবং ইউরোপে প্রসারিত হচ্ছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সানিয়ায় শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠতম হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চায়না মিডিয়া গ্রুপ এবং হাইনান প্রাদেশিক সরকার যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করে। এদিকে মধ্য চীনের হুবেই প্রদেশে চলছে ওহান ফ্যাশন সপ্তাহ ২০২৪। অন্যদিকে কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে চীন আসিয়ান ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ থেকে ১০ ডিসেম্বর সানিয়ায় শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠতম হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গেল সপ্তাহে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় হাইনান প্রাদেশিক সরকার। চায়না মিডিয়া গ্রুপ এবং হাইনান প্রাদেশিক সরকার যৌথভাবে আয়োজন করছে ৭ দিনের এই ইভেন্ট। আয়োজকরা জানান, এতে একটি উদ্বোধনী অনুষ্ঠান, গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ড ফোরাম এবং একটি স্ক্রিনিং সহ বেশ কয়েকটি কার্যক্রম থাকবে। এই বছর উৎসবটি পুরো দ্বীপে এমনভাবে স্ক্রিনিং করা হবে যেন সবাই দেখতে পারে বলেও সম্মেলনে জানানো হয়। সম্মেলনে হাইনান প্রাদেশিক কমিটির প্রচার বিভাগের নির্বাহী উপপরিচালক ছেন চিয়াং জানান, থিয়েটারে অসামান্য চীনা এবং আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি হাইনানের অনন্য বৈশিষ্ট্যগুলোর সঙ্গে খোলা আকাশে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে। গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ড প্রতিযোগিতা এবং স্ক্রিনিং বিভাগের জন্য সারা বিশ্ব থেকে চলচ্চিত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে ১১৭টি দেশ ও অঞ্চল থেকে ৪,৩৩০টি চলচ্চিত্র জমা পড়েছে বলেও জানানো হয়। এবারের গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডের প্রতিযোগিতায় ৩টি বিভাগ থাকবে: গল্পের ফিচার ফিল্ম, ডকুমেন্টারি ফিচার ফিল্ম এবং শর্ট ফিল্ম। দেশীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র পেশাদারদের একটি প্যানেল সহ জুরির নেতৃত্বে থাকবেন জুরি প্রেসিডেন্ট লুক পল মরিস বেসন। হাইনান প্রদেশ জুড়ে ২০টি মুভি থিয়েটারের সহযোগিতায় ইভেন্টটি শতাধিক চলচ্চিত্র প্রদর্শন করবে বলে জানানো হয়।
ফ্যাশন অঙ্গনে অভিনব অভিজ্ঞতা দিতে উহান ফ্যাশন সপ্তাহ 2024 শুরু হয়েছে। গেল সপ্তাহে মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে শুরু হয় এই ইভেন্ট। এই বছরের ফ্যাশন সপ্তাহটি প্রদর্শনী এবং ইন্টারেক্টিভ কার্যক্রমের মাধ্যমে ভোক্তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে, সামাজিক মিডিয়াতে মানুষকে চেক ইন করতে উৎসাহিত করছে। এবারের আয়োজন একটি নতুন ভোক্তা মনস্তত্ত্ব তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে, কারণ চীনা জনসাধারণ তাদের কেনাকাটার মাধ্যমে আবেগকে প্রকাশ করে। স্থানীয় শপিং মলগুলোতে ক্যাটওয়াক থেকে শুরু করে সাংস্কৃতিক অনুপ্রাণিত পোশাকের অসামান্য শো পর্যন্ত এবারের ফ্যাশন শোতে রাখা হয়েছে। আয়োজকরা জানান 2024 সালের উহান ফ্যাশন উইকে ডিজাইনার ব্র্যান্ডের রূপান্তরের হার আগের বছরের তুলনায় 30% বেশি বেড়েছে। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বন্দর শহর ফাংছংকাংয়ে চীন আসিয়ান ম্যারাথন 2024 অনুষ্ঠিত হয়েছে। এতে 20,000-এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এই বছরের ইভেন্টে 4টি বিভাগ ছিল: ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, ফিটনেস দৌড় এবং ফান রান। ইভেন্টটি দেশ এবং বিদেশের অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রীড়াবিদকে আকৃষ্ট করেছে। চীন আসিয়ান ম্যারাথন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে খেলাধুলাকে একত্রিত করেছে। রুটটি অংশগ্রহণকারীদের শহরের পরিবেশবান্ধব উপসাগরীয় দৃশ্যের অভিজ্ঞতা অর্জনের একটি অনন্য সুযোগ প্রদান করে। চীন আসিয়ান ম্যারাথন 2017 সাল থেকে 4 বার সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এটি তার অনন্য এবং মনোরম কোর্সের জন্য বিখ্যাত। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।